এক গ্রামে একজন জমিদার ছিল। তিনি গ্রামের মানুষের উপর অনেক অত্যাচার করতেন, তাদের থেকে অধিক টাকা দাবি করতেন, বেশি বেশি করে কর নিতেন। তাদের থেকে কম টাকায় ফসল কিনতেন। তার এই ব্যবহারে গ্রামের মানুষ নিজেদের অসহায় ভাবতে শুরু করেছিল। একদিন জমিদার বাজারে গেল ঘোড়া গাড়ি নিয়ে। কিরে, কে আছিস? সবাই আমার সামনে আয়। জি আগে জমিদার বাবু। শোন, তোরা আগামীকাল আমার মহলে গিয়ে এই মাসের করের টাকাটা দিয়ে আসবি। কিন্তু জমিদার বাবু। কিন্তু কিন্তু মানে আমার মুখের উপর কথা। এই সেনাপতি এখনই সবার সামনে এই ছোট লোককে চাবুক দিয়ে কুড়ি বাড়ি দেবে। আচ্ছা জমিদার বাবু। আর এখনই মহলের জন্য 20 বস্তা চাল, 5টা খাসি, সাথে মশলা, শাকসবজি যা লাগে সব পাঠিয়ে দে। কাল আবার আমাদের মেহমান আসবে মহলে, তাই বেশি করে মিঠাইও দিয়ে দিস। জমিদার বাবু, বাজারের টাকাটা কি এখনই দিবেন নাকি মহল থেকে চেয়ে নেবো? কি টাকা? টাকা আবার কি রে? আমি তোদের মতো গরিবের থেকে জিনিস নেবো এটাই তো বেশি, আবার টাকা পয়সার আশা করছিস? সেনাপতি, এই তো দেখছি চাঁদে হাত পাওয়ার স্বপ্ন দেখছে এরা। সময় মতো সবকিছু পাঠিয়ে দিস, নয়তো কাল থেকেই বাজারে কেউ দোকান করতে পারবে না। দেখ, আমার কথা না শুনলে তোদের কি হবে? আমার মুখের ওপর কথা বললে আমি তার জিহ্বা টেনে দেব। আমার শাসন এই গ্রামে চলবে। কি হলো সেনাপতি, সবার টাকা উঠিয়েছো? জি না জমিদার বাবু। টাকা ওঠাওনি মানে? এখনই সবার থেকে টাকা নিয়ে নাও। এই জমিদার বাবু, ওরা তো টাকা না নিয়েই এখানে এসেছে। আমার খাজনার টাকা না নিয়ে আসছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এখনই সবগুলো শরীরের চামড়া তুলে ফেলো। ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু আমাদের কাছে যে টাকা নেই। টাকা নেই বললেই হলো নাকি? এই যে বাজারে দোকান দিয়েছো, রোজ বেচা কেনা করছো, সে টাকা যায় কোথায়? মাফ করবেন জমিদার বাবু, কিন্তু কালকের সব বাজার তো আপনার মহলে এসেছে। তার জন্য আপনি আমাদের এখনো পর্যন্ত 1 টাকাও দেননি। তাইলে আমাদের কাছে টাকা কোত্থেকে আসবে? অন্যদিনে এই মাসে আমরা 2 বার করের টাকা আপনাকে দিয়েছি, এরপরেও আপনি বারবার টাকা চাইছেন। এইভাবে টাকা চাইলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আমার গ্রামের থেকে আমার মুখের উপর কথা বলা? সেনাপতি, এদের বার করে দাও আমার গ্রাম থেকে। এই গ্রামে থাকতে হলে এখন টাকা দিয়ে থাকতে হবে। দেখি কে কি করতে পারে। এখন কি করব আমরা? কোথায় যাব? জানি না আমি। আমাদের বের করে দিল, বাড়ির মানুষগুলোর কাছে খবরও গেল না। আমরা বেঁচে আছি না মরে গেছি কি করে জানবে তারা? না রে, এই অন্যায় আমি মেনে নিতে পারছি না। আমার ঘরে আমার বউ বাচ্চা আছে, আমাকে ছাড়া ওদের কি হবে? ওরা না খেয়ে মরবে সব। আমিও তো ওই এক কথাই ভাবছি, কি করা যায় বলতো? আমরা গরিব অসহায় মানুষ, এর জন্যই আমাদের বাড়ি ছাড়তে হলো। না, আমি এর প্রতিবাদ করব। আমি কেন আমার বাড়ি ছাড়ব? আমি জমিদারের নামে বিচার দিব। কি বলছিস তুই? জমিদারের নামে বিচার দিবি? তার বিচার কে করবে? তিনিই তো সবার বড়। তাছাড়া জমিদার যদি একবার জানতে পারে যে আমরা তারে নিয়ে এমন ভাবছি, আমাদের জানে মেরে ফেলবে। আরে থাম থাম, মেরে তো এমনিতেও ফেলেছে, আর কি মারবে? নবাবপুরের মহারাজের কাছে সব গ্রামের জমিদার হিসাব দেয়। শুনেছি তিনি খুব ভালো মানুষ, গরিবের জন্য তার মন কাঁদে। আমাদের কথা শুনলে
তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। তাহলে আর দেরি করে লাভ নেই, তার কাছেই চল। আজ এই দরবারে কে আসলো? আগে তো দেখিনি, আর দেখেও তো মনে হচ্ছে না এরা আমার গ্রামের মানুষ বলে। আগে মহারাজ, আপনি ঠিকই বলেছেন, আমরা পাশের গাঁয়ের মানুষ। পাশের গ্রামের মানুষ আজ হঠাৎ আমার দরবারে কেন? মহারাজ, শুনেছি আপনি খুব বড় মনের মানুষ। আমরা আপনার কাছে নিজের উপরে হওয়া একটা বড় অত্যাচারের বিচার চাইতে এসেছি। আরে বোকা, বিচার চাইতে কি আর আমার কাছে আসতে হয় নাকি? তোমাদের গ্রামে তো জমিদার আছে, তিনি আমারই লোক। জমিদারের কাছে গেলেই তো নিমিষেই বিচার হয়ে যায়। মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু আমরা আপনার কাছে আমাদের জমিদারের বিচার নিয়েই এসেছি। কি কি বলছো এসব? তোমাদের মাথা ঠিক আছে তো? মহারাজ, আপনি উত্তেজিত হবেন না, আমাদের কথা আগে শুনুন। আমাদের জমিদার আমাদের উপরে অনেক অত্যাচার করে, আমাদেরকে মারে, দ্বিগুণ টাকা কর আদায় করে, আমাদের বাজারের জিনিস নিয়ে যায়, টাকাও দেয় না। তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু বললে তারা রক্ষে নেই। আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি এর বিচার করুন মহারাজ, আমরা যে বড়ই নিরীহ। তোমাদের সব কথাই শুনলাম। আমার জানা মতে জমিদারের এমন করার কথা তো নয়, কিন্তু সত্যি যদি করে থাকে তাহলেও রক্ষা নেই। আর তোমরা যদি মিথ্যা বলে থাকো, তোমাদের ঘাড় থেকে মাথা আমি আলাদা করে দেব। আমি নিজে গিয়েও দেখবো গ্রামে কি হচ্ছে। কি ব্যাপার জমিদারন, কি করছো এত মানুষ দিয়ে? এই যে মহারাজ, যে আপনি এখানে আমার বাড়িতে আপনি আসবেন আগে বলবেন না, তাহলে তো আমি নিজে আপনার দরবারে গিয়ে আপনার সাথে দেখা করে আসি। না 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 না, এই সবের দরকার নেই। তুমি তো জানো এই কিছুদিন পরেই আমার আসবার কথা ছিল, তাই ভাবলাম একটু আগেই চলে আসি। বেশ করেছেন, বলুন আমি কি করে আপনার মেহমান নারাজি করতে পারি? আমি মেহমান হয়ে তোমার মহলে আসিনি জমিদার, এসেছি আজ এক বিচারে। আপনি শুধু আদেশ করুন মহারাজ, কে কি করছে আমি তার গলা কেটে আপনার সামনে রেখে দেব। জমিদার, গেলে তো ফেসে। এইবার কিন্তু দেখো নিজের গলা না নিজেকেই কাটতে হয়। মানে মহারাজ, ঠিক বুঝলাম না। তোমার মানে বিচার এসেছে তুমি নাকি গ্রামের মানুষদের উপর অত্যাচার করো। এইগুলো সব বানানো কথা মহারাজ। আমারে জানতে দাও, সামনে তো গ্রামের মানুষ আছে, আমি নিজেই জেনে নিব। গ্রামবাসী, আমি নবাবপুরের মহারাজ। আপনারা আমাকে বলুন, এই জমিদার কি আপনাদের ওপর কোনো অত্যাচার করে? হ্যাঁ তিনি কি আপনাদের থেকে দ্বিগুণ টাকা আদায় করে? হ্যাঁ মহারাজ। এই জমিদার কি আপনাদের বাজার লুটপাট করে খায়, আপনাদের টাকা কেড়ে নেয়? জি মহারাজ, এই জমিদারের অত্যাচারে আমরা গ্রামে থাকতে পারছি না। ছি ছি জমিদার, তোমাকে আমি এই গ্রামের মাথা বানিয়ে রেখেছিলাম, আর তুমি এই মানুষগুলোকে এইভাবে কষ্ট দিয়েছো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি এই ভুল আর করব না। গরিবকে কষ্ট দিলে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কল্লা কাটবো না, কিন্তু তুমি এখনই এই গ্রাম থেকে চলে যাবে, ঠিক এইভাবে তুমি এই দুই গরিব খেটে খাওয়া মানুষদের বের করে দিয়েছিলে। না মহারাজ, এমন করবেন না, আমাকে ক্ষমা করুন। সেনাপতি, যাও, তুমি এখনই জমিদারকে গ্রামের বাইরে রেখে এসো। আচ্ছা মহারাজ।
গ্রামবাসী, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এই গ্রামে থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কাউকেই বেশি টাকা দিতে হবে না। আর তোমরাও এই গ্রামেই থাকবে। যাও, যে যে যার বাড়ি চলে যাও। আজ থেকে এই গ্রাম আমি নিজেই চালাবো, আর জমিদার লাগবে না।